খুবই স্পেশাল। একদিকে গ্রুপ হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্যস নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। দিনটা হচ্ছে গুরু পূর্ণিমার দিন। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করে মেয়েকে টিফিন করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর ভাবলাম যে স্নান করে নিই এবং স্নান করে পুজোটা দিয়ে নিই। আর এদিকে দেখো আমি আলতা পরে নিয়েছি। এটা তোমরা অনেক রিকোয়েস্ট করেছো যে দিদি একটু আলতা পরা দেখো, তুমি কীভাবে আলতা পরো। তো এটা অনেকে 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 আমাকে রিকোয়েস্ট করেছো। দেন তাই আমি আলতা পরা ভিডিও দিচ্ছি তোমাদের সঙ্গে, আবার শেয়ার করছি। সঙ্গে নুপুর পরাও তোমরা বলেছো যে নুপুর পরিয়ে দেখাবে। তো এই যে ফাইনালি আমার লুকটা এরকম। আজকে আমি অনেক সিম্পলভাবে আলতা পরে নিয়েছি। তো চলো এবার পুজোটা দিয়ে যাক। এবার ছাদে উঠে গেছি। আর বাড়িতে অনেক ফুল নিয়ে এসেছিলো, তোমাদের ফুলটা দেখাবো যে কত ফুল নিয়ে এসছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এতটা গাছে ফুল অলরেডি ফুটেছে। আর দেখো জবাগুলো কি সুন্দর, প্লাস এই কাঠগোলাপগুলোও কত সুন্দর। আর তারপর নিয়ে এসছে জবা ফুল। ঠাকুর আমাদের একটুখানি, আর ফুল নিয়ে এসছে দেখো কতটা বড়। আমি ভাবছিলাম যে ঠাকুরের গলায় কীভাবে এটা দেবো আর কীভাবে কী করবো বুঝতে পারছিলাম না, কারণ ঠাকুর আমাদের অনেকটাই ছোট। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো এক গামলা ফুল নিয়ে এসছে। সঙ্গে অন্য ঠাকুরের জন্যও মালা ছিল, শুধু যে কালী ঠাকুরের জন্য তা কিন্তু নয়, প্রতিটা ঠাকুরের জন্যই আমাদের মালা ছিল। তারপরে এই ঠাকুরের মালাগুলো আমি এক এক করে ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে এবার ঠাকুরের গলায়ও পরিয়ে দেবো। কিন্তু আজকে কি হয়েছে, অন্যদিন বাবা কী করে রজনীগন্ধার মালা নিয়ে আসে, আর আজকে মালাগুলো না রজনীগন্ধার সঙ্গে গাঁদা ফুলের, যেগুলো দিলে খুব অসুবিধা হয় আর ভালো লাগে না দেখতে। আমার তো ভীষণ ভালোই লাগে না। আর এদিকে প্রদীপটা জ্বালিয়ে নেবো। আমাদের প্রদীপটা দেখেছো কতটা সুন্দর, মানে চারিদিকটা কি সুন্দর ধার ধার দেওয়া। আর বলে না প্রদীপের শিখা যতটা উঁচুতে যায় ততটাই নাকি ভালো সংসারের জন্য, বাড়ির জন্য। তো দেখো কতটা উঁচুতে উঠছে। আমার তো এটা দেখে ভীষণ খুশি হয়ে গেছিলাম। আজকে পূর্ণিমা ছিল, এমনি বৃহস্পতিবার ছিল, তারপর গুরু পূর্ণিমা ছিল। এদিকে দেখো আমাদের এই ধূপদানিটা, এটা কিন্তু খুব ইউনিক। এখন ধূপের ছাইগুলো নিচে পড়ে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো রাধা গোবিন্দকে আজকে স্নান করানোর পালা। তো জামা কাপড়গুলো দেখো আমি এবার আস্তে আস্তে করে খুলে নেবো। আর দেখো রাধাকে আমি কি সুন্দর করে নিউ স্টাইল করে শাড়িগুলো পরাই। প্রতিদিন একটু অন্যরকম করে শাড়ি পরানোর চেষ্টা করি রাধাকে, কৃষ্ণকে। তো যে গয়নাগুলো খুলে নিচ্ছি, এবার স্নানটাও করিয়ে নেবো। করানোর পর তারপরে আপাতত ড্রেসটাও পরিয়ে দেবো। আর এই যে হলুদ কালার দেখছো, কৃষ্ণের সব থেকে ফেভারিট কালার হচ্ছে হলুদ কালার। তো হলুদ ড্রেসটা আমি ওকেই পরাই, মানে সরি শ্রীকৃষ্ণকেই পরাই। এবার সিঙ্গারও করিয়ে দেবো। আগে কৃষ্ণকে করবো, তারপর রাধাকে করে দেবো। এক এক করে করলে আমার সুবিধা হয়, নাহলে গয়নাগুলো গন্ডগোল হয়ে যায়। এবার তোমাদের বলতে ভুলে গেছি, তোমরা কে কে তোমাদের গুরুদেবের কাছে গিয়েছো বা ফোন করেছো। আমরা তো যেতে পারিনি, কারণ আমাদের গুরুদেব সেই নবদ্বীপে। তো নবদ্বীপে তো যাওয়া সম্ভব নয়, তাই আমরা ফোন করে নমস্কার জানিয়ে দিয়েছিলাম আর অনেক আশীর্বাদ নিয়েছি। সঙ্গে দেখো আমি তোমাদের আরও একটা টিপস জানাবো, যেটা হচ্ছে সিঁদুর পরানো ঘটে। সাধারণত আমাদের হাতে যে সিঁদুর লেগেছে আমাদের ভীষণ বিরক্ত লাগে। কোথায় মুছবো, দেওয়ালে মুছবো না সিংহাসনে মুছবো না কাপড়ে মুছবো। তো আমি একটা টিপস অ্যাপ্লাই করি। এখানে একটা মোটা তুলি কিনে নিয়েছি, আর তুলি দিয়ে আমি ঘটে সুন্দর করে পরিয়ে নেবো। এতে কী বলো তো, দেখতেও খুব সুন্দর লাগে আর মানে আঁকাটাও খুব সুন্দর হয়। একদম সহজ পদ্ধতি, কোথাও সিঁদুর টিঁদুর লাগবে না, ঝামেলা মানে ছাড়া, যেটা অ্যাকচুয়ালি তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। ঠাকুর ঘরে এই যে ঘটে সিঁদুর পরানোর ব্যাপারটা ভীষণ ঝামেলাপূর্বক হয়ে যায়। কোথায় হাতে লাগানো সিঁদুরটা মুছবো এইটা নিয়ে, বাদবাকি কোনো কিছু নিয়েই নয়। তো আমি এইভাবে তুলি দিয়ে করে নিই। আর দেখো কত সুন্দর দেখতে লাগে। হাতটা একদম প্লেনও হয়ে যায়, কোনো মানে নিখুঁত পরিমাণ যেটা হয় অ্যাকচুয়ালি সেটাই হয়। আমার ভীষণ ভালো লাগে। তো আমি এই টিপসটা এইভাবে অ্যাপ্লাই করি, আর তোমরাও চাইলে করতে পারো। একদম সহজ পদ্ধতি, কি সুন্দর দেখো এটা এঁকেছি। আমি খুব কম সময়ই তোমাদের মধ্যে আমাদের ঠাকুর ঘরটা শেয়ার করি। যাই হোক, তো দেখো বাবা আজকে মিষ্টি নিয়ে এসেছিলো, দুটো প্যাকেটে দু রকম করে নিয়ে এসেছিলো। জানি না কেন নিয়ে এসেছিলো বাবু এরকম, কিন্তু যাই হোক হয়তো কিছু একটা হয়েছিল সেই কারণে নিয়ে এসেছিলো। না বাবু একই রকম মিষ্টি নিয়ে আসে, তো মিষ্টি দিয়ে দিয়েছে। আর এই সেই বড় কালী ঠাকুরের মালাটা। আর আমাদের ঠাকুর হচ্ছে এইটুকু, দেখো এইটুকু ঠাকুরের মালায় আমাদের এত বড় মালা আমি কীভাবে দেবো ওটাই কনফিউজ ছিলাম। তো যাই হোক দিতে তো আমাকে হবে, আর আমি দেবই। তো এইভাবে চারটে ভাঁজ করে নিয়েছিলাম, নিয়ে তারপরে গোল করে আমি দিয়ে দিয়েছিলাম। পুরো মুখ ছাড়া কিছুই দেখা যাচ্ছিলো না। তো যাই হোক ঠাকুরটার কি আর করা যাবে বলো, দিতে তো আমাকে হবে। ওই যে বললাম, সত্যি কথা দেওয়ার পর না খুব ভালো লাগছিলো। পুরো গলাটা লাল জবাই ভরে গেছিলো। হয়তো এখানে 108টা মালা আছে, আর আমি জানি না গুনিনি, কিন্তু দেখো কি সুন্দর লাগে। পুরো মুখটা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না বডির। আমার বেশ ভালোই লাগছিলো। তারপর পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে তারপরে এই যে আমাদের হিন্দু মতে বলে মাথায় ঘোমটা না দিলে বউ হওয়া যায় না, পুজো অর্চনা করা যায় না হিন্দু মতে মাথায় কাপড় না দিলে। তো এই যে আমি মাথায় কাপড় দিয়ে শঙ্খ বাজিয়ে পুজোও দিয়ে নিচ্ছি। আর আমার বেশ ভালোই লাগে ঘোমটা দিতে, কিন্তু কি বলো তো এখন তো আর কেউ দেয় না, সেই কারণে কিছু কিছু জায়গায় দিতে লজ্জা লাগে। সবসময় দেওয়া হয় না, তবে ঠাকুর ঘরে অন্তত আমি এইটুকু দিই। দিয়ে নমস্কার করে ঠাকুর কাছে অনেকটা আশীর্বাদ চেয়ে নিলাম যেন দিনটা ভালো যায়। আর
সবসময় যেন মঙ্গল থাকতে পারি, ভালো থাকতে পারি, এইটুকু আশীর্বাদ ঠাকুরের কাছে চাইতেই পারি। আর দেখো এইভাবে আমি আমার সিংহাসনটা সাজিয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে এই ফুলগুলো না এত ফোটে যে সিংহাসন সাজাতে এত ভালো লাগে বলার মতো না। আজকে যেহেতু টগর ফুলগুলো অনেক কম ফুটেছিল, কেন জানি না, তবে এই ফুলগুলো অনেকটা কম ছিল, অন্যদিন না আরও বেশি ফোটে। তো যে যেটুকু ফুটেছিল সেটুকু দিয়ে সাজিয়ে দিয়েছি। আর তোমাদের আমি আমাদের ওই গাছটা দেখাবো যে গাছে এত ফুল ফোটে। এই দেখো এই গাছটা কত অলরেডি কুড়ি হয়ে রয়েছে, ফুলও ফুটে গেছে অলরেডি। এগুলোতে আমি কালকে পুজো দেবো। আর পাতাগুলো আমার ভীষণ ভালো লাগে, এত কুকুরে থাকে। সঙ্গে গাছে অনেক পেয়ারাও হয়েছে, হনুমানের চক্করে না কখন খেয়ে নেয় বুঝতে পারি না, একটু টেনশনে থেকে একটু পাহারা দিই বলতে পারো। আর এই দিকে দেখো আমাদের বাড়ির পাশে সেই আশ্রমটা, যে আশ্রমে আর কদিন পর শিব পুজো শুরু হয়ে যাবে শ্রাবণ মাসে। যদিও শ্রাবণ মাসটা আমিও পালি, কিন্তু আমি এখানে পুজো দিতে যাই না, আমি অন্য কোথাও পুজো দিতে যাই, কারণ এখানে যেতে গেলে একটু দেরি হয়ে যায় আর নিজের মতো করে দেওয়া যায় না। তারপর সন্ধ্যাবেলা আমরা চলে এসেছিলাম নিয়োগী পীর বাবার কাছে। আমি যেখানে কোনো দিন যাইনি, আজকে জিপুর মানে বলবো ওর কথাতে আমি এখানে এসেছিলাম, বাট এসে খুব ভালো লাগলো। যে এই বাজারটার নাম হচ্ছে উদ্দি বাজার, আর এই উদ্দি বাজারের মাঝখানে আমাদের একটা হিন্দুদের মানে মন্দির, এটা বেশ ভালোই লাগলো। আর প্রথমে তো আমি ভেবেছিলাম যে এটা তো মুসলিমদেরই কোনো কিছু একটা, যাই হোক, কিন্তু তারপর দেখি যে জিপু আবার আমাকে এইখানেই নিয়ে গেল, কারণ আমি দুদিন আগে এই জায়গাটা দেখেছিলাম, হঠাৎ করে চোখে পড়েছিল। দেখো ঠাকুরের কি টান বা মায়া, আমি কিন্তু সেই জায়গায় এসেছি, আমার মনে না খুব খটকা লেগেছিল যে এইখানে কি এমন আছে। তো যেহেতু ওখানে উর্দুতে লেখা ছিল, একটা চাঁদ চিহ্ন ছিল, আমি ভাবতেই পারিনি এখানে পীর বাবা থাকে। তো সেই কারণে আমি না ভেবেছিলাম যে সত্যি এটা মুসলিমদের কোনো কিছু। আর এই দেখো বললাম না আমাদের মাথায় ঘুমটা দিতে হয়, তো আমিও ঘুমটা দিয়ে দিয়েছি আর আমিও পুজো করতে বসে পড়েছি। তবে তোমাদের মাঝখানে একটু শেয়ার করতে ভালো লাগলো এই মন্দিরটা সম্পর্কে। আজকে আমি প্রথম গেছিলাম আর ভীষণ ভালো লেগেছে, প্রতিটা কোনায় কোনায় ঠাকুর বাস করছে। আর কি ঠাকুর আমি জানি না, কিন্তু ঠাকুর বাস করছে এটুকু জানি। বললাম না প্রথমবার, দ্বিতীয়বার যখন যাব তখন হয়তো আরও ভালো করে তোমাদের ডিটেলসটা আমি বলতে পারবো। প্রথমে একটু কেমন কেমন লাগছিল যে কি ঠাকুর, এটা আমি দেখিনি কোনো দিন, বা আগেও কোনো দিন হরে কৃষ্ণ বলেনি, কেউ কোনো দিন আসেনি, শুধু জিপুই এসেছে। আর এদিকে দেখো পুজো দিয়ে মাথায় আমাদের ঠাকুরের কিছু একটা ছুঁয়ে দিয়েছিল, তো সেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম। দেন আমি অনেক ধূপকাঠি নিয়ে এসেছিলাম আর মোমবাতি নিয়ে এসেছিলাম, তো আমি সেগুলো ধরিয়ে একটু পুজো করে নিলাম। আর এখানে অনেক ধূপকাঠি নিয়ে এসেছিলাম, আর এতটাই চোখ জ্বালা করছিল, সবাই ধুনো ধরাচ্ছে এখানে, প্লাস মোমবাতি ধরাচ্ছে। ঘরটা পুরো সাফোকেশন টাইপের হয়ে গেছিলো, পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিলো, কিন্তু একটা পুজো পুজো ভাইবস ছিল। তারপর ওখান থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। কিন্তু রাস্তাঘাটে আজকে অনেক জায়গায় পুজো হচ্ছিলো দেখলাম, যেহেতু আজকে গুরু পূর্ণিমা ছিল। তারপর আমরা চলে এলাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে এই যে লাইন দিয়ে দিয়েছি ফুচকা খেতে। কিন্তু একটা কথা কি জানো তো, আমাদের মধ্যবিত্ত মানুষ বা সাধারণ মানুষ যেই বলো না কেন, একমাত্র বাটি ধরাতে পারে এই ফুচকাওয়ালায় হাতে, একমাত্র এই ফুচকাওয়ালা আছে যে হাতে বাটি ধরিয়ে দেয়। তো এই আমার হাতেও বাটি ধরিয়ে দিয়েছে ফুচকাওয়ালা। কিছুটা ফুচকা খেলাম, মানে 20 টাকা খেলাম। তারপর মেয়ের জন্য 30 টাকার দই ফুচকা নিয়ে এলাম, যেটা রাতে খেয়েছিল। আর এই দেখো আমাদের আদিমায়ের মন্দির, যে মন্দিরটা কত সুন্দর করেছে গুরু পূর্ণিমা উপলক্ষে সাজিয়েছে। আর এখানে দেখো কত লোকজন জড়ো হয়েছে, এটাই হচ্ছে চন্দননগরের একটা বিশেষত্ব। আর তারপর আমরা এখান থেকে ঘুরে টুরে বাড়ি চলে এলাম। তো চলো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো।